আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি জেলার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এ নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সংসদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন সুকান্ত মজুমদার। কাশ্মীরের পহেলগাঁও পর্যটকদের হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে প্রত্যেক রাজ্যকে চিঠি পাঠানো হয়েছিল। যে চিঠির পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল, কোনো পাকিস্তানি থাকলে তাদের নাগরিকদের ভিসা বাতিল করে তাদের দেশে পাঠাতে হবে। তবে এ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার উপযুক্ত ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। এরই মধ্যে গতকাল পশ্চিমবঙ্গের চন্দননগরে একজন পাকিস্তানি ধরা পড়েছে। দীর্ঘ বছর ধরে তিনি বাংলায় রয়েছেন। এরপরই এ নিয়ে সরব হয়েছেন বিজেপি। এ নিয়ে আগামীকাল রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলাতেও ডিএম অফিসের সামনে এ নিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে। এ নিয়ে রবিবার দুপুরে বালুরঘাটে সংসদ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরীও। কিরে, চিন্তায় আছিস? বড্ড বিপদে পড়েছি। কি হয়েছে? আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে। চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে, তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন। তাই কোথায়? রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন। টেন্ডেন ইনজুরি, জন্মগত ক্ষত যেমন ঠোঁট কাটা, মূত্রনালী প্রতিবন্ধকতা, ব্রেস্টের যে কোনো রকম সার্জারি, এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে। রোজা ক্লিনিক, উকিলপাড়ায়, রায়গঞ্জ রেল স্টেশনের পাশে। প্রয়োজনে কথা বলুন 9732464382। না দেখুন, উত্তরবঙ্গের মাটিগাড়া এবং শিলিগুড়ি করিডর, মাটিগাড়াটা শিলিগুড়ি করিডরের মধ্যে একটা পার্ট, তো স্বাভাবিকভাবে এই এলাকা অত্যন্ত সেন্সিটিভ, দেশের স্বার্থের সাথে জড়িত। বিএসএফ ক্যাম্পে কেন বা সেনা ছাউনিতে কেন ঢুকতে গেছিল, তার গ্রেপ্তার হয়েছে, তার তদন্ত হবে আগামী দিনে, সেটা বেরোবে, সকলের সামনে আসবে। কিন্তু আমাদের অর্থাৎ রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে এই বিষয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত বলে আমার মনে হয়। রুফটপ আর রেস্তোরাঁ হ্রাস কলকাতা পুরসভার বিজ্ঞপ্তি জারির পরে অ্যাকশন। সারদান অ্যাভিনিউ থেকে বাধা পেয়ে ফিরতে হলো পুরসভা কর্মীদের, কি বলবেন জানি? দেখুন, পুরসভার কর্মীদেরকে কেন বাধা পেয়ে ফিরতে হচ্ছে, তার কারণ হচ্ছে এই রুফটপ রেস্টুরেন্টটা যখন হয়েছিল, আমি হলফ করে বলছি, তৃণমূল কংগ্রেসের লোকাল কাউন্সিলর থেকে শুরু করে অনেক নেতা পয়সা নিয়েছিল। প্রত্যেকটা এই ধরনের অবৈধ কাজ করতে এরা পয়সা নেয়। এমনকি ছোট ছোট যারা ডালা নিয়ে বসে রাস্তার পাশে, ডালা নিয়ে বসাটাও অবৈধ, কিন্তু গরিব মানুষ কোথায় যাবে, তারা পর্যন্ত কাউন্সিলর প্রত্যেক ডালা থেকে টাকা তোলে। ভিখারিরও অদম হচ্ছে এই তৃণমূল কংগ্রেস। ভিখারি মানে গরিব মানুষের কাছ থেকেও ভিক্ষা করে এরা লুট করে খায়। এবং আমি আপনাকে বলছি 3 মাস অপেক্ষা করুন, এই যত এখন অভিযান দেখছেন না, 3 মাস পর সব ভুলে যাবেন, আবার ওই জায়গায় দেখবেন গিয়ে দেখবেন রেস্টুরেন্ট তৈরি হয়ে গেছে। রুফটপ নিয়ে আসছে, শহরে থাকবে না কোনো রুফটপ রেস্তোরাঁ। কলকাতার 82টি রুফটপ রেস্তোরাঁ চিহ্নিত, পুরসভা তরফ থেকে নোটিশ দেওয়ার প্রক্রিয়া শুরু। যৌথভাবে রুফটপ রেস্তোরাঁ পরিদর্শন পুরসভা উদ্যম করে। নতুন কোনো রুফটপ রেস্তোরাঁর অনুমতি নয়, রুফটপ রেস্তোরাঁর মিউটেশন করা যাবে। দেখুন, এটির নিয়ম কতদিন চলে সেটাই দেখুন। এরপরে হয়তো দেখবেন যে মিউটেশন ছাড়া বা পারমিশন ছাড়াই লোকাল কাউন্সিলরকে একটু পয়সা দিতে হবে, রেটটা বেড়ে যাবে, দিয়ে আপনি রেস্টুরেন্ট চালাবেন, কোনো অসুবিধা নেই। ফেলেও করি মাকতের দারুণ ফর্মুলা ছিল। জাল নোট পাচারকারী গ্রেপ্তার হয়েছে, প্রায় 34 লক্ষ টাকা ভারতীয় জাল নোট উদ্ধার হয়েছে। বাংলাদেশের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে এখন। দেখুন, এই ধরনের ঘটনা এখন যদিও অনেকটা কমে গেছে। আগে যেমন আমরা প্রতি মাসে 2-3 করে দেখতে পেতাম কালিয়াচক থেকে ধরা পড়তো, এখন যেহেতু নোটবন্দি হওয়ার পর অনেকটা কোমর এদের ভেঙে গেছে, তবুও কিছু মানুষ চেষ্টা করছে। স্বাভাবিক, কেন্দ্রীয় এজেন্সিগুলো সেটাতে সতর্ক আছে এবং ধরাও পড়ছে তারা খুব তাড়াতাড়ি। তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলো তাদের কাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেনা তো যা করার করছে, কিন্তু এই ঘটনার পরে বিরোধী দলগুলি বারবার প্রশ্ন তুলেছে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এটা একটা ফেলিওর। আপনি সেটা মানেন? দেখুন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ফেলিওর কিনা সেটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলবে। তো সেখানে তো রাজ্য সরকারও ছিল। রাজ্য সরকার তো এত তাড়াতাড়ি ভোট করে রাজ্য সরকার করার কথা তো আমরা বলিনি, বলেছে তো সুপ্রিম কোর্ট। আমরা তো সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করেছি শুধুমাত্র। সব জায়গায় বুঝতে হয়, সব জায়গায় নাক গলাতে হয় না। সুপ্রিম কোর্ট বলেছে, সেটা করেছে, আমাদের সরকার করতে বাধ্য হয়েছে সেখানে সরকার স্থাপন। কিন্তু 370-এর পর একটা কুলিং পিরিয়ড দরকার ছিল, যেখানে সেনাবাহিনী সমস্ত ব্যবস্থা দেখছিল। সেনাবাহিনীর হাতে যতদিন ছিল ততদিন কিচ্ছু হয়নি, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন নিয়ে যতদিন ছিল ততদিন কেন এই ধরনের ঘটনা ঘটেনি, এই বিষয়টাও আমাদের একটু মনে হয় গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করা উচিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের এই 140 কোটি মানুষের দায়িত্ব সেনাবাহিনীর হাতে দিয়েছে। 140 কোটি মানুষের বিক্ষোভ এবং আক্রোশ, তার পরিপ্রেক্ষিতে কি করতে হবে সেই দায়িত্ব কেন্দ্রীয় সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। তারা এক্সপার্ট,
আপনার গল ব্লাডারে স্টোন হলে কখন অপারেশন করতে হবে সেটা যেমন আমি বলতে পারবো না, ডাক্তারবাবু ভালো বলতে পারবে, তিনি জানেন ভালো, কারণ তিনি এক্সপার্ট। সেটা কখন কি করতে হবে সেটা সেনাবাহিনীকে ঠিক করতে দিন, কারণ তারা এটার এক্সপার্ট। তো স্বাভাবিকভাবে কি করতে হবে এটা পলিটিক্যাল ডিসিশন, সেটা সরকার জানিয়ে দিয়েছে সেনাবাহিনীকে, টেকনিক্যাল ডিসিশন সেনাবাহিনী নেবে। জাল নোট পাচারকারী গ্রেপ্তার, প্রায় 34 লক্ষ টাকা হয়ে গেছে। হয়ে গেছে। রিজেন্ট পার্কে 3 শিশুকে মারধরের অভিযোগে প্রমোটারের বিরুদ্ধে গ্রেপ্তার প্রমোটার প্রণতোষ সাহা। রিজেন্ট পার্কের ঘটনা। তো প্রমোটারের রাজি চলছে এখন, তারা ভাবছে তো যা ইচ্ছে তাই করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো প্রমোটার, সরকারটাতেও প্রমোটারদের সরকার, ভেবেছে বাচ্চাকে মারবো, এবার পাবলিক খেপে গেছে তাই অ্যারেস্ট হয়ে যাবে, 2 দিন পর বেরিয়েছে আবার মারবে, দেখবেন ওই বাচ্চাগুলো। জীবিতকে মৃত দেখানোর বিভাগে পরিচারিকা লক্ষ্মীর ভান্ডারে ঢুকছে না টাকা, এমনটা অভিযোগ কাঠির রীতা রানী রেয়া। এটা লোকাল লেগে যাবে। শামশেরগঞ্জে অশান্তির জন্য সাসপেন্ড তৎকালীন ওসি, শামশেরগঞ্জের তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ। মুখ্যমন্ত্রী সফরের আগে আবার শাসন হলো, পুলিশ আধিকারিক জালালউদ্দিন আহমেদকে সাসপেন্ড করা হয়েছে, কর্তব্য ক্যাপিটাল অফিসার সাসপেন্ড। কেন এরা সাসপেন্ড হয়েছে কিছু তো আমরা বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী এখানকার যে প্রোটোকল, পুলিশের যে প্রোটোকল, যে 4 ঘন্টা বডি পড়ে থাকলো, বাড়ি ভাঙচুর হলো, পুলিশের সামনে মন্দির ভাঙচুর হলো, পুলিশ কিছু করেনি, এটা তো নতুন কোনো প্রোটোকল নয়। অঙ্কুরহাটিতেও তো তাই হয়েছিল, হিন্দুদের মন্দির ভাঙা হয়েছিল পুলিশের সামনে। এর আগে 2017 সালে সম্ভবত, বা তারও আগে হবে হয়তো, ধনেখালিতে দাঙ্গা হয়েছিল, তখনও তাই হয়েছিল, পুলিশের সামনে বাড়িঘর ভাঙা হয়েছিল আদিবাসীদের, সাধারণ মানুষের, হিন্দুদের। 6 মায়ানমার নাগরিক গ্রেপ্তার, জাল আধার কার্ড বানিয়ে ভারতে নেপাল হয়ে যাওয়ার চেষ্টা। নেপালে প্রবেশের আগে গ্রেপ্তার, প্যান্ডিগাঙ্কি সীমান্তে এসএসবির হাতে আটক, পরে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দিল্লিতে এসে আধার কার্ড তৈরি করেছিল, স্বীকার দিত 6 মায়ানমার নাগরিকের। দেখুন, ভারতবর্ষে এই যে দেখতে পাচ্ছেন না যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে, তার মূল কারণ হচ্ছে বাংলাদেশের মতো দেশে সিটিজেন রেজিস্টার আছে, অর্থাৎ সেই দেশের নাগরিক কারা বাংলাদেশ জানে, আমেরিকার মতো বড় দেশ, উন্নত দেশ, তারাও জানে তাদের নাগরিক কারা, তাদের সিটিজেন রেজিস্টার আছে। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যেটা প্রথম প্রধানমন্ত্রীর কাজ ছিল, যে ভারতবর্ষের কারা নাগরিক তার একটা খাতা তৈরি করা, যেটাকে পোশাকি ভাষায় সিটিজেন রেজিস্টার বলা হয়। সেটা 75 বছরেও হয়নি। তার ফলে এই ধরনের ঘটনা বারবার ঘটছে এবং যতদিন না হবে আরো হবে। তখন নাগরিক পঞ্জিটাও তো কেন্দ্রীয় আইনে এ রাজ্যে হয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গাটা কোথায় হবে? না, নাগরিক পঞ্জির ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে আপনাদেরকে, যেটা ফেডারেল স্ট্রাকচারের ক্ষেত্রে যখন সেন্সাস হয় আপনার, বা নাগরিক খোঁজা মানে করা হয়, তখন তো সেটা করতে হয় কারা করে? রাজ্য সরকারি কর্মচারীরা করে। তো রাজ্য সরকারের মেশিনারির উপর কেন্দ্রকে ভর করতে হয়। আমাদের রাজ্য সরকারে যারা বসে আছে, যারা বিরোধী দল, তারা যদি রাষ্ট্রের কথা না ভাবে, দেশের কথা না ভাবে, একা মোদি বসে সব ওখানে কি করবে? বালুরঘাট থেকে মাইন্দ্র সিংহের রিপোর্ট, কুলিক নিউজ।